নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা হবে, আলোচনা হবে, সেই ছবিটার নাম হচ্ছে আ প্যাসেজ টু ইন্ডিয়া। যে ছবিটা আজকে 40 বছর অর্থাৎ 40 ইয়ার্স কমপ্লিট করলো। ছবিটা হচ্ছে ডেভিড লিন পরিচালিত, লেজেন্ডারি ফিল্ম মেকার ডেভিড লিন পরিচালিত শেষ সিনেমা। ছবিটা ইএম ফস্টারের লেখা সেম নামের নভেল থেকে বেস্ট, মানে এটা হচ্ছে একটা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বা এটা হচ্ছে একটা অ্যাডাপ্টেড সিনেমা। তো ইএম ফস্টার এই নভেলটা লিখেছিলেন হচ্ছে 1924 সালে, অর্থাৎ নভেলের এজ হচ্ছে 100 বছর বা তার কিছু বেশি, সিনেমার এজ হচ্ছে 40 বছর। সিনেমাটা আজকের দিনে 40 বছর কমপ্লিট করছে। আজকের এই ভিডিওতে আমরা সিনেমাটাকে নিয়ে যেমন কথা বলবো, আলোচনা করব বিভিন্ন তার অ্যাসপেক্টস নিয়ে, দিক নিয়ে, পাশাপাশি আমরা আজকে এই ভিডিওর মধ্যে এই সিনেমাটাকে ঘিরে বেশ কিছু আননোন ফ্যাক্টস বা ট্রিভিয়া নিয়েও কিন্তু আলোচনা করব, সেদিকে আমরা আলোকপাত করব। তো ভিডিও শুরু করার আগে সবার প্রথমে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই আমার একজন সাবস্ক্রাইবার এবং বন্ধু পৌলমী ব্যানার্জিকে। তো উনি এই ছবিটার বিষয়ে আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। যে সব তথ্য তিনি আমাকে দিয়েছেন, সেই তথ্যগুলো আমাকে এই ভিডিওটা বানাতে, রিসার্চ করতে ভীষণভাবে হেল্প করেছে, সাহায্য করেছে এবং একই সাথে আমাকে সিনেমাটা বুঝতেও সাহায্য করেছেন। আমি নভেলটা পড়িনি, হ্যাঁ আমি ইউটিউব থেকে ভিডিও দেখে আমি এই নভেলটার সম্বন্ধে জেনেছি, তার বক্তব্য জেনেছি, সামারি জেনেছি আর কি, বাট আর নভেলটা আমার পড়া নেই। তাই আমি এখানে এই সিনেমাটার সম্বন্ধে ডিসকাস করব। আমি কম্পারেন্স দিকে আমি যেতে চাই না এবং আমি এখানে যে আলোচনা করব তার মধ্যে স্পয়লার একদমই থাকবে না। তো আমি সেই কারণেই একদম খুব ডিপে গিয়ে আমি ডিসকাস করব না, কারণ হতেই পারে যে সিনেমাটা হয়তো অনেকেই দেখেননি, মানে তাদের জন্য যাতে স্পয়লার না হয় সেজন্য আমি এখানে কোনো স্পয়লার ডিসকাস করব না। তো আমি এখানে মূলত সিনেমাটার কিছু দিক, কিছু অ্যাসপেক্টস নিয়ে কথা বলবো এবং কিছু আননোন ফ্যাক্টস নিয়ে কথা বলবো। তো ইএম ফস্টার এই যে নভেলটা লিখেছিলেন, এটা অ্যাকচুয়ালি মানে ছবিটা হচ্ছে বা গল্পের বিষয়বস্তু হচ্ছে যে একজন ব্রিটিশ এবং একজন ভারতীয়র মধ্যে যখন ব্রিটিশরা চলছে আর কি, বন্ধুত্ব হতে পারে কি পারে না। তো সিনেমাটা এবং নভেলটা অ্যাকচুয়ালি এই যে থিমটা, এই থিমটার উপরেই মানে এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে। এবার আমরা সিনেমায় কি দেখতে পাচ্ছি যে দুজন ব্রিটিশ মহিলা, মিসেস মুর, ম্যাডাম মুর এবং অ্যাডেলা কোয়েস্টের, তারা ভারত ভ্রমণে আসছে। এরা হচ্ছে সম্পর্কে শাশুড়ি বউ, মানে হবু আর কি। মানে ম্যাডাম মুরের ছেলে রনি, যে হচ্ছে সেই সময় চন্দ্রবতীর জায়গার ম্যাজিস্ট্রেট, মানে যেটা হচ্ছে এই সিনেমার গল্পের মানে মূল জায়গা, কেন্দ্রবিন্দু আর কি। তো সেখানে ম্যাজিস্ট্রেট এবং এই যে অ্যাডেলা কোয়েস্টের সঙ্গে এই রনি অর্থাৎ ম্যাডাম মুরের যে ছেলে, তার সঙ্গে বিয়ে হওয়ার কথা। তো সেই জন্য তারা একদিকে তারা ইন্ডিয়া ভ্রমণে আসছে, ভারত পরিদর্শনে আসছে এবং একই সাথে অ্যাডেলা কোয়েস্ট চাইছে যে এই সুযোগে সে রনির সঙ্গে সে সময় কাটাবে এবং তাকে পরখ করে যাচাই করে দেখবে যে রনি একটা তার জন্য সঠিক মানুষ, সঠিক পাত্র কিনা। এবারে যখন তারা সেখানে আসছে, তখন সেখানে আসার পরে ডক্টর আজিজ, যেটা প্লে করেছেন ভিক্টর ব্যানার্জি, যিনি হচ্ছেন এই সিনেমার লিড চরিত্র, মেন প্রোটাগনিস্ট, তার সঙ্গে দেখা হচ্ছে। এটাই হচ্ছে ছবির আমি মানে মেন থিম আর কি, ঠিক আছে। এবারে এখানে একটা দেখতে পাচ্ছি যে এই ছবিটার মধ্যে আমরা দু রকমের পয়েন্ট অফ ভিউ দেখতে পাই। এক হচ্ছে ব্রিটিশদের চোখে ইন্ডিয়া বা ভারতবাসী এবং ভারতীয়দের চোখে ব্রিটিশরা কেমন ছিল। এবারে যদি দেখা যায় তো
এখানে প্রশ্ন উঠবে যে এই ছবিটাকে কোনো বাইস গল্পের কোনো প্রোপাগান্ডা গল্প, তো দেখো ব্যাপারটা হচ্ছে এখানে লেখক বলি বা পরিচালক বলি তাদের কারোর মধ্যে কিন্তু প্রোপাগান্ডা ছিল না। হ্যাঁ, হতে পারে যে ক্যারেক্টারের মধ্যে একটা এজেন্ডা থাকতো, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে রনি যে চরিত্রটা, সে ভারতীয়দের একেবারে পছন্দ করতো না, মানে ইন্ডিয়ান মানে সে কিন্তু তারা হচ্ছে সব দিক থেকে তারা খারাপ। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারই মা অর্থাৎ ম্যাডাম মুর, তিনি কিন্তু ভারতীয়দের সম্মান করেন এবং ভারতীয়দের যে সংস্কৃতি কালচার রীতিনীতি সেগুলো কিন্তু জাস্ট রেসপেক্ট করেন। মানে এই জিনিসটা বোঝা যাচ্ছে কোথা থেকে, একদম প্রথম যখন মসজিদ যখন দেখা হচ্ছে ভিক্টর ব্যানার্জির সঙ্গে আজিজের সঙ্গে দেখা হচ্ছে যখন ম্যাডাম মুরে, ওই যে জায়গাটা দৃশ্যটা ওখানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি তিনি কিন্তু ইন্ডিয়ান রেসপেক্ট করেন। এবং দেখা যাচ্ছে ওর মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে মা ছেলের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব কিন্তু লেগেই থাকে, কারণ দুজনের যে পয়েন্ট অফ ভিউ সেটা কিন্তু আলাদা। অর্থাৎ এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে ব্রিটিশদের মধ্যে সব ব্রিটিশ কিন্তু খারাপ ছিল না, বা সব ব্রিটিশ কিন্তু ভারতীয়দের মানে নিচু নিচে খারাপ নিচে দেখতে বা তাদেরকে কোথাও গিয়ে ডিসক্রিমিনেট করতো না। এই ছবিটার মধ্যে যেটা বলেছে যে ভারতীয় সংস্কৃতি কালচার রীতিনীতিকে যেভাবে দেখানো এক্সপ্লোর করা হয়েছে এবং সেটা একজন ব্রিটিশ লেখক ব্রিটিশ পরিচালক যেভাবে দেখাচ্ছেন, সত্যি কথা বলতে খুব কম সিনেমার মধ্যেই বা খুব কম নভেলের মধ্যেই জিনিসটা আমি দেখতে পেয়েছি। যদিও আমি নভেলটা পড়িনি, তবে আমি থিমটা দেখে আমি এটাই বুঝতে পারলাম যে খুব কম কাজের মধ্যে জিনিসটা কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। তো E.M. ফস্টার লেখা এই নভেলটা থেকে সারা বিশ্বে বহু পরিচালক কিন্তু সিনেমা বানাতে চেয়েছিলেন, ঠিক আছে, যাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে স্বয়ং সত্যজিৎ রায়। কিন্তু E.M. ফস্টার কিন্তু অ্যাকচুয়ালি এই নভেলের রাইটস কাউকে কিন্তু সেল করেন, বিক্রি করেননি। তো E.M. ফস্টার যখন 70 দশকে 70 মারা যান যখন, তখন সে নভেলের রাইটস চাই হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির কাছে। তারা যেটা বলে, তারা বলে যে সিনেমা বানানো যেতেই পারে, সিনেমা বানাতেই পারে, কিন্তু স্ক্রিপ্ট তাদের দিয়ে অ্যাপ্রুভ করতে, স্ক্রিপ্ট তাদের পছন্দ হতে হবে। তখন ডেভিড লিন এগিয়ে আসেন এবং তিনি যে স্ক্রিপ্ট দেন সেটা তারা কেমব্রিজ ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করেন। এবারে ডেভিড লিন যেহেতু তিনি সবসময় ইতিহাস ধর্মী সিনেমা বানিয়েছেন, তো তিনি ভারতবর্ষে আসেন এবং তিনি যোগাযোগ করেন সত্যজিৎ রায়ের সঙ্গে। তো সত্যজিৎ সিনেমাটা না বানাতে পারলেও সত্যজিৎ রায় কিন্তু একটা হিউজ অবদান আছে এই সিনেমাটার পেছনে। তিনি ডেভিড লিনকে ভীষণভাবে সাহায্য করেন ভারতবর্ষকে জানতে এবং চিনতে। তো ডেভিড লিন তাকে জিজ্ঞেস করে যে আপনি তো সিনেমা বানাতে চেয়েছিলেন, তো আপনি হলে কাকে নিতেন? তখন সত্যজিৎ বলেন যে আমি হলে ভিক্টর ব্যানার্জিকে নিতাম, ডক্টর আজিজের চরিত্রে। তার কারণ ভিক্টর ব্যানার্জি তার আগে সত্যজিৎ রায়ের সঙ্গে ঘরে বাইরে করেছেন। তো ভিক্টর ব্যানার্জি তার কাছে যায় এবং 6 ঘন্টা ডেভিড লিন ভিক্টর ব্যানার্জির মধ্যে একটা কনভারসেশন হয়। একটা পর্যায়ে ভিক্টর ব্যানার্জি জিজ্ঞেস করে বসে যে আমাকে আদৌ আপনি ছবিতে নেবেন তো? তখন ডেভিড লিন বলেন যে যদি তোমাকে নাই নিতাম তাহলে তোমার সাথে আমি 6 ঘন্টা ধরে এত মিটিং এত আলোচনা আমি করতাম না। এবং সত্যি কথা বলতে এটা কিন্তু একটা বিরাট বড় সম্মান যে একজন বাঙালি অভিনেতা হিসেবে, বাঙালি হিসেবে গর্ব করার মতো বিষয় যে ডেভিড লিনের মতো একজন অসামান্য একজন লেজেন্ডারি ফিল্ম মেকার, যার সাথে ভিক্টর ব্যানার্জি মেন প্রোটাগনিস্ট বা লিড চরিত্রে অভিনয় করেছিলেন, তা দেখবার মতো একটা বিষয়। ছবিটা 11খানা অস্কার নমিনেশন পেয়েছিল, যার মধ্যে পেয়েছিল 2টো অ্যাওয়ার্ড। বাফটার 9টা নমিনেশনের মধ্যে পেয়েছিল হচ্ছে 1টা অ্যাওয়ার্ড। গোল্ডেন গ্লোবে 3খানা, মোস্ট প্রবাবলি 5খানা নমিনেশনের মধ্যে। এবং আমেরিকান ন্যাশনাল বোর্ড অফ রিভিউ, যেটা হচ্ছে হলিউডের একটা ভীষণ প্রেস্টিজিয়াস সম্মান,
সেখানে 5খানা নমিনেশনের মধ্যে পেয়েছিল 4খানা অ্যাওয়ার্ড, যার মধ্যে একমাত্র আজ অব্দি একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে বেস্ট অ্যাক্টর পেয়েছিলেন ভিক্টর ব্যানার্জি এই ছবির জন্য। তো ছবিটার মধ্যে যেটা একটাকে বললাম যে এই যে ভারতবর্ষকে এত দারুণভাবে দেখিয়েছে, তাদের কালচার রীতিনীতি সম্বন্ধে যেভাবে দেখিয়েছে, এক্সপ্লোর করেছে, খুব কম ছবিটা করতে পেরেছে। তার কারণে ছবিটার পেছনে একটা যে প্রপার রিসার্চ যেটা বোঝা যায়। আচ্ছা, ছবির মধ্যে মোমেন্টগুলোকে এত বিউটিফুলি ডিজাইন করা হয়েছে, দেখতে দারুণ লাগে। ছবিটা সিনেম্যাটিক অ্যাসপেক্টস দেখলে ছবিটা কিন্তু একটা নিখুঁত সিনেমা, একটা পারফেক্ট সিনেমা, মানে কোথাও কোনো ভুল নেই, খুঁত নেই। ছবিটাকে এত যত্ন সহকারে ছবিটাকে বানানো হয়েছিল। এই ছবির মধ্যে এই যে ফিল্ডিং ও আজিজের মধ্যে যে ফ্রেন্ডশিপ, সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, তার সাথে এই যে রনি এবং ম্যাডাম মুরের মধ্যে যে দ্বন্দ্ব ভারতীয়দের নিয়ে, সেটা যেভাবে দেখানো হচ্ছে, কোর্টরুমের যে দৃশ্য সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, মানে অপূর্ব লাগে, অনবদ্য লাগে দেখতে। ছবির মধ্যে দেখবে একটা জায়গা থাকে হাতির পিঠে চড়ে ভারত পরিদর্শন, যেটা কিন্তু সেই সময় একটা খুব বড় রীতি বা রেওয়াজ ছিল। এবং এই ছবির মধ্যে এই দৃশ্যটা হচ্ছে একটা আইকনিক দৃশ্য, যে কারণেই সেই সময় 1984 এর কথা বলছি, প্রথমবারের জন্য অস্কারের মঞ্চে কোনো হাতিকে আনা হয়েছিল। মানে ছবিটার ইম্প্যাক্ট এতটা বেশি ছিল। এবং এই ছবিটা সারা বিশ্বের বহু দেশে তাদের নিজস্ব ভাষায় কিন্তু রিলিজ করা হয়েছিল। ছবিটা ইন্টারনেটে প্রচন্ডভাবে ফেমাস ছিল, অ্যাক্লেম ছিল। ছবির মধ্যে একটা দৃশ্য থেকে দেখবে যেখানে ভিক্টর ব্যানার্জিকে আমরা ট্রেন থেকে দেখবে ঝুলতে দেখি। ওই যে শর্টের স্টান্টটা, ওটা কিন্তু উনি নিজে করেছিলেন, কোনো স্টান্ট ডাবল, কোনো বডি ডাবল তিনি কিন্তু ইউজ করেননি। ঠিক আছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু মানে এমন তখন মানে স্টান্টম্যান খুব উন্নত স্টান্টম্যান ছিল তা কিন্তু একদমই না। ঠিক আছে, তো সেটা কিন্তু তিনি করেছিলেন আর কি। এবং ছবির মধ্যে কিছু শট, ছবিটা টেকনিক্যালি এত ব্রিলিয়ান্ট, কালারের কাজ বলি, ফলির কাজ বলি, সাউন্ডের কাজ বলি, টপ নচ, অনবদ্য, অসাধারণ। কিছু দৃশ্য এত দারুণভাবে নেওয়া, দৃশ্য পরিকল্পনা এত সুন্দর, দেখবার মতো, দুর্দান্ত। কোর্টরুম জায়গা বলি, বাকি জায়গাতে ভিক্টর যখন দেখবে ওই মস্কো মসজিদের মধ্যে বসে থাকে, মুখ এক্সপ্রেশন নেই, কিন্তু পেছনের যে লাইটিং বা আলো আধারের যে কাজ, লাইটিং এর যে কাজ, আলো অন্ধকারের যে কাজ, দেখবার মতো। বা লাস্টে কোর্টের যে সিনটা, তারপরে দেখবে ভিক্টরের চোখের জল, মানে আজিজের চোখের জল, এবং দেখবে ফিল্ডিং এর চরিত্র যে করেছিলেন নাকি যে অভিনেতা, তার চোখের জল, এবং তারপর দেখবে বৃষ্টিটা নামছে। এত দারুণ দৃশ্য পরিকল্পনা, মানে ভাবাই যায় না, বিউটিফুল লাগে, দারুণ লাগে দেখতে। ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ সুন্দর। এবং এবং এই ছবির মধ্যে অন্যতম বড় হাইলাইট ছিল পারফরমেন্স। ভিক্টর ব্যানার্জি, তার অভিনয় সত্যি মনে রাখার মতো। আমি জানি না যে কেন এই পারফরমেন্স নিয়ে কথা একদমই হয় না, আমি কোথায় এই কাজটা নিয়ে কথা হতে দেখি না একদমই। অনবদ্য অসাধারণ তার অভিনয়। মনেই হবে না যে এই মানুষটাই আক্রোশ করেছে, প্রতিকার, দেবতা, আগুন, এরকম মাস ফিল্ম করেছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রেঞ্জ একজন অভিনেতার, যে চরিত্র তিনি কিন্তু অ্যাডাপ্ট করতে পারতেন। মানে যে মানুষটা সত্যজিৎ সাথে ঘরে বাইরে করেছেন, সেই মানুষটা ডেভিড লিনের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। মানে এখানে বোঝা যায় যে এর অ্যাকচুয়ালি অভিনেতার রেঞ্জ কতটা ছিল। আবার এই মানুষটা কিন্তু তার কিন্তু একটা মাস ইমেজ, একটা মাস ইয়ে ছিল, যে কারণে ভিক্টর ব্যানার্জি কিন্তু গ্রাম মফস্বল যেমন তার জনপ্রিয়তা ছিল, তিনি
একদম যাকে বলে সেই মাস ছবিগুলোতে ভিলেনদেরকে মানে র্যান্ডাম উদ্মা কেলিয়েছে, খেলাখেলি করেছেন, মারামারি করেছেন। আবার এই অভিনেতা, এই মানুষটাই তিনি কিন্তু এরকম চরিত্রে অভিনয় করেছিলেন। আইকনিক পারফরমেন্স তার, অসাধারণ। এবং একটা জিনিস বলবো যে সাধারণত আমরা যেটা দেখতে বা বেশিরভাগ যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সেটা কোনো বাইরের পরিচালক হোক বা ভারতের পরিচালক হোক, যখনই মানে এই ধরনের ছবিতে যখনই বিদেশি অভিনেতাদের কাস্ট করা হয় তখন আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু যাদের নেওয়া হয়, বিদেশি অভিনেতা নেওয়া হয়, তারা প্রচন্ড একটা ক্যারিকেচার পারফরমেন্স দেয়, যেটা দেখতে ইরিটেটিং লাগে। কিন্তু এইখানে যারা অভিনয় করেছিলেন, মানে এখানে যিনি ছিলেন জুডি ডেভিস, সেই অভিনেত্রীর নাম, তার অভিনয় কি দারুণ, দুর্দান্ত। তারপর এখানে যিনি ফিল্ডিং চরিত্রে অভিনয় করছেন, যে অভিনেতা, তার অভিনয় কি দারুণ। এখানে প্রত্যেকের পারফরমেন্স একবার মতো, দুর্দান্ত তাদের অভিনয় সবার। একটা ছোট্ট চরিত্রে, মানে এটা একটা এক্সটেন্ডেড ক্যামেরা বলা যায়, সঈদ জাফরি অভিনয় করেছিলেন। কি সুন্দর তার অভিনয়। আমরা তো সঈদ জাফরিকে দেখেছি বিভিন্ন কমার্শিয়াল সিনেমাতে নায়ক বা নায়িকার বাবার চরিত্রে অভিনয় করতে, রাগী বাবার চরিত্রে অভিনয় করতে দেখেছি, মেয়ের প্রেম করেছে, মেয়ের বিয়ে মানছে না, এরকম চরিত্র দেখা আমরা দেখেছি। কিন্তু এই সমস্ত অভিনেতাদের না চিনতে গেলে এই সমস্ত কাজ দেখতে হয়। অ্যাকচুয়ালি সত্যি কথা, সঈদ জাফরি কিন্তু ব্রিটেনে বিভিন্ন দিন ধরে কিন্তু দীর্ঘদিন থিয়েটার করেছেন। তিনি একজন অত্যন্ত শিক্ষিত অভিনেতা, একজন অত্যন্ত গুণী, জ্ঞানী ও শিক্ষিত একজন অভিনেতা তিনি। তো সরি, তো মানে এইসব অভিনেতাদের না কাজ দেখতে, মানে রেঞ্জ বুঝতে গেলে এইসব কাজ অ্যাকচুয়ালিতে দেখতে হয় আর কি। কি দারুণ তার অভিনয়। তো প্যাসেজ টু ইন্ডিয়া সম্বন্ধে এটাই বলবো সব মিলিয়ে, যে এটা একটা গ্রেট ফিল্ম, বিউটিফুল একটা সিনেমা। মানে ছবিটার মধ্যে এত স্তর, এত লেয়ার রয়েছে, মানে ছবিটা এখনো দেখলে মনে হয় আজ 40 ছবিটা কমপ্লিট হলো, ছবিটা এখন দেখলে মনে হয় যে ছবিটা এই কদিন আগেই বানানো হয়েছে। ছবিটা এখন দাঁড়িয়ে দেখতে গেলে এতটাই অ্যাপিলিং, এতটাই দারুণ, এতটাই অসাধারণ। তো এই ছিল আমার আলোচনা প্যাসেজ টু ইন্ডিয়া ছবিটাকে নিয়ে। এবারে প্রশ্ন হচ্ছে ছবিটা আমি কোথা থেকে দেখেছি। ছবিটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, বাট সেখানে রেন্টে আছে, 130 টাকা রেন্টে। এবার আমি নিশ্চয়ই রেন্টে দেখবো না, আমি রেন্টে দেখি, এবার সেটা খুব কম। আমি আকর্ষণ শক্তি ব্যবহার করে দেখেছি। এবার যারা ক্লাস অডিয়েন্স বা যারা বিশ্বাস না, যারা এক্সপ্লোর করে, সবসময় প্রপারলি এক্সপ্লোর করছে, তারা জানে যে আকর্ষণ শক্তি নিনজা টেকনিক আসলে কি, সেটা তাদের বলার কোনো দরকার নেই। কারণ নিনজা টেকনিক না, এটা আমাদের, এটা হচ্ছে অনুরাগ কাশ্যপের কথা, যে আকর্ষণ শক্তি নিনজা টেকনিক না থাকলে কিন্তু ওয়ার্ল্ড সিনেমা আমরা এক্সপ্লোর করতে পারতাম না। তো এই ছিল আমার আলোচনা প্যাসেজ টু ইন্ডিয়া সিনেমাটাকে নিয়ে। আমি খুব ডিপে গেলাম না, আমি মানে স্পয়লার ডিসকাশন করলাম না, কারণ আমি চাই না ছবিটা যারা এখন অবধি দেখেনি, যারা একটু দেখেনি এখন অবধি, তাদের জন্য স্পয়লার যেন না হয় সেজন্য আমি অত ডিপে আমি গেলাম না। আমি বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যখন এই ছবিটা যখন মানে যখন কাস্টিং ফাইনালাইজ হয়ে যায়, মানে যখন পিকটা যখন ফাইনালাইজ হয়ে যায় তখন আর কি, সেই সময় ব্রিটিশ ইউনিয়ন কিন্তু তারা কিন্তু আপত্তি করেছিল যে কেন আজিজের চরিত্রে একজন ভারতীয় অভিনেতা অভিনয় করবে। তারা চেয়েছিল যে ব্রিটেনে থাকা কোন একজন ভারতীয় বংশোদ্ভূত বা এশিয়ান অরিজিন কোন একজন অ্যাক্টর অভিনয় করুক। এইটা নিয়ে কিন্তু আমাদের এখানে দেশে পার্লামেন্টে কিন্তু প্রবল ঝড় ছিল। অর্থাৎ বুঝতেই পারছি যে ছবিটার ইম্প্যাক্ট কতখানি ছিল, বুঝতেই পারছো আর কি।
যাই হোক, তো এইটাই ছিল আমার আলোচনা প্যাসেজ টিন্ডার সিনেমাটাকে নিয়ে। পৌলমী ব্যানার্জি, পৌলমী ম্যাডামকে আরো একবার থ্যাংক ইউ এত দারুণভাবে হেল্প করার জন্যে। কারণ এই তথ্যগুলো আমাকে এই ভিডিওটা বানাতে হেল্প করেছে। যাই হোক, ভিডিওটা তাকেই ডেডিকেট করেই বানানো আর কি। এবং একটা বলবো যে তিনি একজন অত্যন্ত গুণী, শিক্ষিত একজন মহিলা। কারণ মানে সেরকম মানে স্ট্যান্ডার্ড মহিলা না হলে কখনোই আমাকে আমরা ছবি রেকমেন্ড কখনোই করতে পারতেন না আর কি। যাই হোক, তো তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে? যারা দেখেন তারা তো বলবো যে অবশ্যই দেখে ভালো, অবশ্যই দেখে ভালো। ভিক্টর ব্যানার্জি যারা ফ্যান যারা আছে, আমি বলবো যে যারা ভিক্টর যারা মা সিরিয়াস দেখেছে যারা, আমি বলবো যে তারা এই ছবিটা দেখো। এই ছবির মাধ্যমে এক অন্য ভিক্টরের তোমরা আবিষ্কার করবে, যে ভিক্টর ব্যানার্জি যে ক্লাস ভিক্টর ব্যানার্জি, মাস ভিক্টর ব্যানার্জি নয়, অন্য ভিক্টরকে আবিষ্কার করবে এবং সেটা দেখে মুগ্ধ হয়ে যাবে। তারপরে যেন কমেন্টে কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে, আমার এই ভিডিওটাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাও। এবং যদি আমার এই আলোচনা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে আগামী দিনে তার নোটিফিকেশন হয়ে যাবে, শীঘ্রই পেয়ে যাও। তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে সবাই জুড়ে থেকো।